এভাবে কাটে। দুটো হাতের ব্যালেন্স রাখতে হয়, খুব ইজি। দেখো তোমার বাঁ হাত কাঁপে কেন? আই মিন এটা তো ডেড বডি নয়। বলতে বলতে হাসল মুইন, কিছু মুহূর্ত হেসে নম্র স্বরে বলল, রিল্যাক্স, এগুলো আমাদের রয়েছে। এই সবজিগুলোর প্রতি তুমি কোনো অন্যায় করছো না। জনদরদি বাপের প্রাণী আর সবজি দরদি কন্যা, আরামসে কাটো, কাপাকাপির কিচ্ছু নেই। ইনশিরাহ জানে না তার কাঁপাকাঁপির কারণ। সে আবিষ্কার করলো তার পাতলা ফিনফিনে শরীর, তার পিঠ ওই লোকটার চওড়া বুকের মাঝে মিশে গিয়েছে। ম্যান পারফিউমের কড়া ঘ্রাণ যেন তার গায়ে লেগে যাচ্ছে। ইনশিরাহ বুঝতে পারছে না লোকটা কি সুকৌশলে তাকে ছুলো, না ছোঁয়ার ভান করে ছুলো। মঈন সবকটা কর্ন কেটে কেটে শেখালো ইনশিরাহকে, যেন ছোট বাচ্চাদের হাতে খড়ি দিচ্ছে। দৃশ্যটা এমন ছিল কিছুটা। ইনশিরাহ অস্থির হয়ে উঠল দূরে সরে দাঁড়ানোর জন্য। তার অস্থিরতা যেন টের পেল মঈন। হঠাৎ মঈন তাকে ছেড়ে দিয়ে রাইস কুকার অফ করে দিতে যায়। ভাত হয়ে গিয়েছে, এখন চিলি বেবিকর্ন রাঁধবে। ইনশিরাহ নড়ল না, চুপচাপ ঠাই দাঁড়িয়ে রইল। তার হাত পা তখনও কাঁপছে। এত কেন কাঁপছে সে বুঝতে পারছে না। সে যেন বোবাও হলো, কিছু বলতেও পারছে না। চুলা থেকে বেবিকর্ন নামিয়ে মঈন গা থেকে কিচেন অ্যাপ্রন খুলে হাত ধুয়ে রুমে চলে যায়। ততক্ষণে ইনশিরাহ ধাতস্থ হয়ে মিঠিকে খাবার দেয়। হঠাৎ মনে পড়ে ওয়াশরুমে তার পোশাক বালতি ভরে রেখে এসেছিল। ত্রস্ত পায়ে হেঁটে ইনশিরাহ রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে দেখলো বালতি ফাঁকা, তার জামা কাপড় নেই। সে অবাক হয়ে বেরিয়ে এসে পশ্চিমের বারান্দায় উকি দিল। মঈন শাওয়ার নিয়ে বারান্দায় গিয়েছে ভেজা জামা কাপড় রোদে মেলে দিতে। ভীষণ রকম অবাক হলো ইনশিরাহ যখন দেখলো মঈন তার পোশাক ও পানি নিংড়ে রোদে মেলে দিচ্ছে। একদৃষ্টিতে তাকিয়ে আছে ইনশিরাহ। লোকটা কি পাগল? যদি ইনশিরাহর অন্তর্বাস থাকতো পোশাকের সাথে তখন? ভাগ্যিস ছিল না। এটা কেন করছে লোকটা? এত স্বাভাবিক হয়ে কিভাবে করছে? চেয়ে রইল চুপচাপ ইনশিরাহ। তখন মনে পড়ল পাপা ও মাম্মার পোশাক এভাবে ধুয়ে দেয় প্রায়শই। মাম্মা অসুস্থ থাকে, কোমরে ব্যথা থাকে মাম্মার, কিন্তু তারা তো মাম্মা পাপা নয়, তারা তো মঈন ইনশিরাহ, যাদের মধ্যে ভালোবাসা এখনো হয়নি। মঈন এতটা স্বাভাবিক কিভাবে তবে? মঈন জামা কাপড়গুলোতে ক্লিপ লাগিয়ে বারান্দা থেকে ঘরে ঢুকতেই ইনশিরাহর মুখোমুখি হলো। এতক্ষণ ইনশিরাহ খেয়াল করেনি, তবে এখন চোখ পড়ল মঈনের উদুম শরীরটাতে। একটা গ্রে কালারের ট্রাউজার পরে আছে শুধু। চওড়া লোমশ বুকটাতে বিন্দু বিন্দু জলের ফোঁটা চিকচিক করছে। মাথার চুলগুলো তোয়ালে দিয়ে মুছে দিতে নিতেই মঈন ঘরে ঢুকে ইনশিরাহর মুখোমুখি হতেই তোয়ালে কাঁধে ঘুরিয়ে রেখে শরীর ঢেকে নেয়। সে বুঝতে পারল ইনশিরাহ অপ্রস্তুত হয়েছে তাকে এভাবে দেখে। ইনশিরাহ দৃষ্টি ঘুরিয়ে বারান্দার রোদে মেলে দেওয়া তার পোশাকগুলো দেখছিল। মঈন কাবার থেকে একটা পোলো টি শার্ট বের করে গায়ে চাপিয়ে নিতে নিতে খুবই স্বাভাবিক ভঙ্গিতে বলল, জ্বর থেকে উঠেছ, খুব বেশি পানি ছানাছানি করার প্রয়োজন নেই। জামা কাপড় যা ধুতে হবে বয়সে ধুয়ে দেবে, নতুন লন্ড্রিতে পাঠিয়ে দেওয়া হবে। ওয়াশিং মেশিনটা কিছুদিন আগে নষ্ট হয়েছে, নেক্সট মান্থে নতুন নিয়ে দেব। ইনশিরাহ কিছু বলছে না, ঘুরে দাঁড়িয়ে মঈনকে দেখে শুধু। হঠাৎ কেমন আনমনা হয়ে বলে ওঠে, আমি কি আপনার কোনো হেল্প করব? মঈন হাত ঘড়িটা পড়তে পড়তে ইনশিরাহর দিকে তাকায়। দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে অনিমেষে। ইনশিরাহর চোখে তখনও প্রশ্নবোধক দৃষ্টি। মঈন হঠাৎ অস্পষ্ট হাসল, হেসে সরাসরি ইনশিরাহর চোখে চোখ রেখে বলল, কেন? আপনি করেছেন? মঈন এবার চওড়া হেসে ইনশিরাহর কাছে এগিয়ে আসলো। ইনশিরাহ মুখোমুখি দাঁড়িয়ে বলে, আমি তো সেবার বিনিময়ে কারো থেকে সেবা চাই না। আমাকে চাই দেওয়া হোক, সেটা কোনো কিছু বিনিময়ে দেওয়া না হোক। তার পেছনে একজনের বাসনা থাকুক, ভীষণ রকমের ছটফটানি থাকুক, যেন আমাকে সেবা দিতে না পারলেই তার বুকে চিনচিনে ব্যথা হয়, তার দিন ভালো না যায়, এমন অস্থিরতা থাকুক তার। এটা বিয়ে ছিঁড়া সুদবোধ খেলা নয়। ইনশিরাহ চোখ তুলে তাকায়, বিমূঢ় হয়ে চেয়ে রয় মঈনের চোখে। মঈনের ঠোঁটে লেপ্টে আছে অমায়িক হাসি। সে স্পষ্ট দেখছে তার কথার বাণে ইনশিরাহ কেমন ভরকে গেল। সুদর্শন শ্যামবর্ণের মুখটা কেমন হঠাৎ মৃদু হেসে উঠে বলল, চলো খেয়ে নেই, আমি বেরোবো।
ব্রেকফাস্ট সেরে মঈন ঘরে ঢুকে ইউনিফর্ম পরে নেয়। ইনশিরাহ তার পেছন পেছন ঘরে ঢুকে তাকে দেখছে। ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া তার যেন আর কোনো কাজ নেই। মঈন আয়নায় তাকিয়ে ইউনিফর্মের বোতামগুলো লাগিয়ে নিতে নিতে জিজ্ঞেস করে, কিছু কি বলবে? ইনশিরাহ নড়ে চড়ে দাঁড়ায়, মাথা বাঁকিয়ে বলে, আমি শোধবোধ করতে চাইনি। আপনি যেভাবে বললেন অমন ছটফটানি নেই, বাসনাও নেই, তবে আমি অবশ্যই পার্টনার হিসেবে আমার দায়িত্বগুলো পালন করতে ইচ্ছুক। বিয়ে যে শোধবোধ খেলা নয় তা আমিও জানি। মঈন চোখ বড় বড় করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ওয়েট, তুমি এসব কথা এখনো বলোনি? ইনশিরাহ মাথা ঝাঁকায়, সে ভোলেনি। মঈন হেসে বলল, হেল্প করতে চাচ্ছ? আবারও মাথা ঝাঁকায় ইনশিরাহ। মঈনের হঠাৎ খুব হাসি পাচ্ছে। এ কেমন অদ্ভুত একরোখা খেয়ালি মেয়ের সাথে পালা পড়ল তার। ইনশিরাহ ইনোসেন্ট ফেসের দিকে তাকিয়ে মঈনের মাথায় দুষ্টু বুদ্ধি চেপে বসল। মেয়েটিকে একটু জ্বালাতে ইচ্ছে হলো তার। বলল, না, পারবে না তুমি, বাদ দাও। সব কাজ তো সবার জন্য নয়, বলেছি এটাই অনেক। সব কাজ তো সবার জন্য না, কথাটা যেন খুব আত্মসম্মানে লাগলো ইনশিরাহর। ঠান্ডা গলায় জেদ দেখিয়ে বলল, আপনি বলুন। মঈন তার বইয়ের বাচ্চামিগুলো খুব উপভোগ করছিল। কাভার্ডে আমার লাল শার্টটা দেখতে পাবে, ওটার দুটো বোতাম নেই, বোতাম দুটো লাগিয়ে দিতে পারবে? বলল। ইনশিরাহ বোকা বোকা মুখ করে মঈনের দিকে তাকিয়ে আছে। মঈন বাঁকা হেসে বলল, পারবে না জানতাম, বাদ দাও। ইনশিরাহ কপাল কুঁচকে কাবার্ডের দিকে এগিয়ে যেতে যেতে গম্ভীর হয়ে বলল, না পারার কি আছে? শব্দ করে কাবার্ড খুলে হাতাহাতি করতে লাগলো। খুঁজতে লাগলো লাল শার্ট। মঈন দুষ্টের মতন হেসে এগিয়ে যায় ইনশিরাহর কাছে, গিয়ে পেছনে দাঁড়ায়। ইনশিরাহ বলে, কোথায় শার্টটা, কোথায়? মঈন আর এক দফা নিশ্চুপ হেসে নিয়ে গম্ভীর হয়ে বলে, আর ইঁদুর, সাবধান। 2 সেকেন্ডের মধ্যে ইনশিরাহ চেঁচিয়ে উঠে ঘুরে ঝাঁপিয়ে পড়ে মঈনের গায়ে। মঈনের ঠোঁটে বিশ্বজয়ের হাসি, ঠোঁট টিপে হাসতেই থাকে। ইনশিরাহ হঠাৎ নিজেকে সামলে নিয়ে অপ্রস্তুতের মতন বলে, লাল শার্ট তো নেই, মিথ্যা বললেন। মঈন বউয়ের থমথমে মুখের দিকে এক পলক তাকিয়ে কাবার্ডের দরজা লাগিয়ে দিতে দিতে বলল, ইঁদুরও নেই, রিল্যাক্স। ইনশিরাহ চোখ বড় বড় করে মঈনের দিকে হতভম্ব হয়ে তাকালো। মঈন বাঁকা হেসে বরফ ঠান্ডা গলায় বলল, আসছে, যে কোনো কারণে মেসেজ করব, বাই। মঈন বেরিয়ে যাওয়ার পরেও ইনশিরাহ কাবার্ডের সামনে দাঁড়িয়ে থাকে চুপচাপ। ঘরময় পায়চারি করছিল শামিন। আজ সে অফিসে যায়নি, ইলহাম একাই গিয়েছে। ইহান বেরিয়েছে, ইসমাম তার ভার্সিটিতে, পরি চেম্বারে। গোটা বাড়িটাতে এখন মোট তারা 4টি লোক মাত্র। শামিন, আলো, ঋতু, সেহা। আজান আয়াত সপরিবারে আতায়ুর আলমের দেশের বাড়িতে গিয়েছে কটা দিন থাকবে বলে। এরপর আবার ফিরে যাবে কানাডা। আলো শেখার চুলে অয়েল ম্যাসেজ দিতে দিতে ইনশিরাহর সাথে ভিডিও কলে কথা বলছিল। ইনশিরাহর সময় কাটছে না, তাই ক্যামেরা নিয়ে বেরোবে ঠিক করেছে। আলো গম্ভীর হয়ে বলল, যেখানেই যাও মইনকে বলে যাও। ফোন কাটার সাথে সাথে সেখানে শামিন এলো। আলোর পাশে বসে বলতে লাগলো, দিনে কবার মেয়েকে কল করো? আপনার থেকে কমই করি। শামিন হাসলো, বলল, আমি তো মেয়ের খবর নিতে কল করি, তুমি তো কল করে ধমকাধমকি করো। সেহা চুপচাপ বসে আছে। শামিন ভাগ্নির দিকে চেয়ে বলল, বিকেলে চলে যাবি মা। মামা, আমার পড়াশোনা আছে না? সোফায় গা এলিয়ে দেয় পুরোপুরি শামিন। বাড়িটা কিভাবে খালি হয়ে গিয়েছে পুরো। আলো স্বামীর দিকে তাকিয়ে বলতে থাকে, মেয়েরা বিদায় নিয়েছে, এখন নতুন মেয়ে আনতেই হয় বাড়িতে। ইহানের জন্য ব্যবস্থা নিতে হবে। ওর বাবা মায়ের শীত গরম দেখেন কেন? আপনিও হাত পা ছেড়ে বসে থাকেন। ঋতু 4 কাপ চা বানিয়ে এনে আলোর মুখোমুখি বসলো, বলল, আমার শীত গরম নেই। কেমন কথা বললে তুমি? ছেলের মতিগতি তো বোঝা, তাই এত এত মেয়ে ওকে পছন্দ করে, ও কি তাদের চোখে দেখে না? ইনসিরাহর বান্ধবীগুলোর মধ্যে থেকে শুনেছি অনেকে ইহানকে পছন্দ করে। মেয়েগুলো সুন্দরী। সুন্দরী? আলো ঋতুকে থামিয়ে দিয়ে বলল, পরপর বলল, ওরা ইহানের টাইপের নয় ঋতু।
এই এক কথা শুনতে শুনতে কান পচে গেল আমার। ওর টাইপটা কি বলবে? যে মেয়ে আনি না কেন রিজেক্ট করে দেয়। ব্রিগেডিয়ার আজিজের মেয়েটা কি সুন্দরী একটা মেয়ে, তাকেও কত ভালো মানাতো দুজনকে। শামিন ঋতুর এই কথাটার জবাব দিয়ে বলল, আমাদের চোখে ইহানকে কার সাথে মানাবে সেটা নয়, দেখতে হবে ইহান কার সাথে ভালো থাকবে ঋতু। শামিনের ফোনে হোপ থেকে কল আসে। আজ ইরফানের কল করার কথা ছিল, তবে সন্ধ্যার পরে। এই সকাল সকাল ইরফানের কল পেয়ে সবাই অবাক। কলটা রিসিভ করে শামিন ছেলেকে দেখে বলল, আজ নতুন সেশন ছিল না? প্রফেসর আসেননি, ভাবলাম এখন কল করি। ঋতু চুপচাপ ছেলের কথা শুনছে। কথাবার্তায় নবনীয়তা টের পায় সে, কিন্তু এই সংযম কতক্ষণ থাকে? মেজাজ বিগড়ালেই তো সব শেষ। শামিন হেসে কণ্ঠে ভীষণ আন্তরিকতা মিশিয়ে বলে, ফাঁকি দেওয়ানি দেখে ভালো লাগছে। ইসমা ম্ল্যান হাসে, জবাবে কিছু বলে না। শামিন বলতে লাগলো, আমরা আমাদের এই শান্তি নীড়ের লোকগুলো একজন আরেকজনের থেকে সম্পূর্ণ আলাদা, তাই না? কারো স্বভাবের সাথে কারো স্বভাবের মিল নেই, তবে একটা মিল আছে, আমরা ভীষণ পরিবার কেন্দ্রিক, পরিবারকে ভীষণ ভালোবাসি। তুমি ওর ব্যতিক্রম নাও জানি। আমরা সবাই ভীষণ অপেক্ষা করছি তোমার জন্য। পরিশ্রম করো, নিজেকে আরো ফাঁকি দিও না ইরফান। আকাশি রঙের সুতির শাড়ি, জমিনে সাদা সুতোর কাজ। আজকের জন্যে এই শাড়িটা বেছে নিল সে। শাড়িটা ইনায়া কিনে দিয়েছে গতকাল। ভীষণ পছন্দ হয়েছে প্রেরণার ভাইয়ের বউয়ের দেওয়া এই উপহারটা। মেয়েটা প্রেরণার রুচি সম্পর্কে ধারণা পেয়েছে। শুদ্ধর স্কুল নেই আজ, কম্পিউটারে গেমস খেলছে সে। প্রণমীকে নিয়ে মিস জেনি সকাল সকাল বেরিয়েছে। আজ একাডেমিতে প্রতিযোগিতা আছে। প্রেরণা তাড়াহুড়ো করে শাড়িটা পরে ভেজা চুলে একটা তোয়ালে পেঁচিয়ে সদর দরজার কাছে যায় কলিং বেলের আওয়াজ পেয়ে। দরজা খুলতেই প্রেরণা দ্রুত হাতে আঁচল টেনে ডান কাঁধে তুলে সালাম দিল। ইহান সালামের জবাব দিল। একটা কালো শার্ট পরেছে লোকটা আজ। আজ মোটেও কোনো নেতা লাগছে না। ইহানের হাতে একটা মোটামুটি সাইজের বক্স। প্রেরণার ফ্ল্যাটে ঢুকতেই প্রেরণা তাকে বসতে বলে আশেপাশে তাকাচ্ছে। লোকটা এমন সময়ে এলো যখন ইনায়া প্রীতমের রুমের দরজা বন্ধ। এই সময়ে ওদের কিভাবে ডাকবে প্রেরণা বুঝতে পারছে না। ইহান প্রেরণাকে এক পলক দেখে একটা সোফাতে বসতে বসতে বলল, মাম্মা ইনুর পছন্দের চিপস বানিয়েছিল, শুদ্ধ আর ইনায়ার জন্য পাঠিয়েছে, সেটা দিতে এলাম। প্রেরণা অল্প হেসে বলল, আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। আপনি বাড়িতে কেন? রেস্তোরাঁয় যাননি? আজ অফিসে বসবো। ইহান আশেপাশে তাকায়। প্রেরণা অপ্রস্তুত ভঙ্গিতে নিজের ফোনটা হাতে তুলে নেয় প্রীতমকে কল করতে, কিন্তু কল না করে ফোনটা আবারও রেখে দেয়। ইহান ইনায়ার কথা জিজ্ঞেস না করে বলল, শুদ্ধ কোথায়? প্রেরণা উঁচু গলায় শুদ্ধকে ডাকলো। গুটি গুটি পায়ে শুদ্ধ বেরিয়ে এসে খুশি হয়ে গেল ইহানকে দেখে। দুজনে একই সাথে বলে উঠল, হাই। বলেই হেসে ফেলে দুজন। শুদ্ধ জানতো আবারও এমন ম্যাজিক হবে। প্রেরণা ওদের হাসতে দেখে ইহানকে বলল, আপনাদের আমি বেশ কয়েকবার এভাবে অকারণে হাসতে দেখেছি, এর কারণ কি? ইহান শুদ্ধের দিকে তাকিয়ে প্রেরণাকে বলল, এটা শুদ্ধ আর আমার সিক্রেট, আপনাকে বলা যাবে না। প্রেরণা হেসে চা এনে দেয় ইহানকে। ইহান শুদ্ধকে টেনে কোলে বসিয়ে বলল, বাচ্চা কি করছিলে? গেমস খেলছিলাম কম্পিউটারে। তোমার মামিমণি কোথায় বাচ্চা? প্রেরণা অপ্রস্তুত হয়ে বলল, ওরা আছে ঘরে, আমি ডেকে দিচ্ছে। ইহান শুদ্ধের দিকে তাকিয়ে বলল, তোমার মামিমণিও একটা বাচ্চা, এত কম্পিউটারে গেমস না খেলে ওর সাথে খেলবে। শুদ্ধ শুকনো মুখে বলল, মামি মনি আমার সাথে খেলে না। কেন? শুদ্ধ বাবুর সাথে খেলে না? ওকে বকে দেব? ইহানের লাই পেয়ে শুদ্ধ বলতে শুরু করে নালিশের ভঙ্গিতে, মামা মামি মনিকে খেলতে দেয় না আমার সাথে, দরজা বন্ধ করে মামি মনিকে আটকে রাখে। মামা, এতটুকু বাচ্চার মস্তিষ্কে ব্যাপারগুলো এভাবেই আটকে যায়, যেমনটা শুদ্ধের সাথে হলো। ইহান প্রেরণা দুজনেই ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল। প্রেরণার ইচ্ছে করছিল মাটি ফুঁড়ে চলে যেতে। ইহান দৃষ্টি নত করে নিল সাথে সাথে। প্রেরণা ছেলের মুখের দিকে তাকিয়ে থমথমে মুখে বলল, রুমে গিয়ে হোমওয়ার্ক করো শুদ্ধ, গো।
শুদ্ধ বুঝতে পারল না তার মাম্মা এভাবে তাকে ধমকালো কেন। তার মুখটা চুপসে গিয়ে একটুখানি হয়েছে। গুটি গুটি পায়ে সে চলে যায় ঘরে। প্রেরণা তখন ইহানের দিকে ঘুরে বলল, আমি ওদের ডাকছি। বলেই ফোনটা হাতে নিল। ইহান বলল, না, আমি আজ আসছি, আমার কাজ আছে। প্রীতমদের ডাকতে হলো না। ধূপধাপ আওয়াজ তুলে দরজা খুলে ইনায়াই কাঁদতে কাঁদতে বেরোলো। আশেপাশে তাকালো না মেয়েটা। বেরিয়ে সোজা দৌড়ে গেল পশ্চিমের খোলা বারান্দায়। দেখলও না ইহানকে। এমন কাণ্ডে প্রেরণা ইহান দুজনেই ভীষণ হতবাক। ইহান সাথে সাথে উঠে দাঁড়ায়। কয়েক সেকেন্ড পর অপ্রস্তুত ভঙ্গিতে ঘর থেকে বেরোয় প্রীতম। তার পুরো বিধ্বস্ত অবস্থা, চুল উস্কো খুস্কো। প্রেরণা হাঁ করে ভাইকে দেখছিল। লিভিং রুমে পা রেখে ইহান মির্জাকে দেখে প্রীতম আরো অপ্রস্তুত হয়ে পড়েছে। সালাম দিল তৎক্ষণাৎ। প্রেরণা তাড়াহুড়ো করে বলল, ও কাঁদছে কেন? একটু ধমকেছি। বিড়বিড় করে বলে প্রীতম। ধমকেছি মানে? কেন ধমকেছিস? আশ্চর্য প্রেরণা। প্রীতম ইহানের দিকে লজ্জিত ভঙ্গিতে তাকিয়ে চোখ নামিয়ে বলতে লাগলো, দুটো থিসিস মুখস্থ করতে দিয়েছিলাম পরশু রাতে, আজ সকালে পড়া ধরলাম, তখন বললো সে বোঝেনি। ভালো কথা, বুঝিয়ে দিলাম, 11 বার বুঝিয়ে দিলাম। তারপর বললাম পুরোটা না পারলেও টপিক আর সূত্রটা লিখে দিতে। সে নোটবুকে সূত্র না লিখে নকশা আঁকে। ইহান আর প্রেরণা উভয়েই বোকার মতো তাকিয়ে আছে। প্রেরণা ভাইদের উপর মেজাজ দেখাবে নাকি হাসবে বুঝতে পারছে না। শুধু বলল, এমন কি ধমকেছিস যে এভাবে কাছে? আর তুই যেটা পারিস না সেটা করতে যাস কেন? ও তোর কাছে পড়বে, ও কোচিংয়ে যায়। আর তুই 11 বার বুঝিয়েছিস, এটা বলে কি প্রমাণ করতে চাইলি? ও বুঝতে অক্ষম? হতে পারে তোর বোঝানোর ধরন ঠিক ছিল না। মেধাবীদের এই এক সমস্যা, অন্যদের ছোট করে। প্রীতম দেখল তার আপু ব্যাপারটাকে আরো টানছে। সে হতাশ। ইহান বলে উঠল প্রেরণাকে, বাদ দিন, প্রীতম ইনুকে অক্ষম বা কম মেধাবী বলতে বা বোঝাতে চাইনি। ও বোঝাতে চেয়েছে ইনু অমনোযোগী হয়েছে। আপনি গিয়ে ইনুকে নিয়ে আসুন। প্রেরণা গিয়ে দেখলো ইনু তখনও কাঁদছে। গিয়ে পেছন থেকে ধরে বলল, একটু বকেছে পড়াশোনার জন্য, তাতে এভাবে কান্নার কিছু হয়নি। চলো। বকেছে? আপনার ওই মিনমিনে শয়তান ভাই বলেছে বকেছে? আপনার ভাই আমার মাথায় গাঁটটা মেরেছে আপু? প্রেরণা হাঁ করে তাকিয়ে আছে। অস্ফুটে বলল, গাঁটটা মেরেছে কি ফাজিল? নাক টানে ইনায়া, বলে, ও সব সময় ওর জেদ বজায় রাখে আপু। এই যে আমাকে ঘাত ধরে রোজ পড়তে বসানো, এটা ওর জেদ। কারণ পাপার কাছে ওর মুখটা যে ছোট হয়ে যাবে। আমাকে নিয়ে ঘুরতে চায়, কখনো যেতে চায়, অন্য কিছু নিয়ে তো এত আদিক্ষেতা দেখায় না। প্রেরণা ফ্যাল করে ইনায়ার মুখের দিকে তাকিয়ে থাকে মিনিট খানেক। তারপর হেসে ফেলে, বেশ শব্দ করে হেসে ফেলে। ইনায়া চোখ মুছে বলে, হাসছেন আপনি আপু? প্রেরণা কিছুক্ষণ হেসে বলে, আসছি। তোমাদের জীবনে কত কিউট কিউট দুঃখ ইনায়া। ইস, যদি এই কিউট দুঃখগুলো আমার হতো। ইনায়া আবারও নাক টানে, বলে, কথা ঘোরাচ্ছেন আপু। অবশ্য আপনি তো ভাইয়ের দোষ ঢাকতে ওস্তাদ, কখনো ভাইকে শাসন করেন না। প্রেরণা ইনায়ার অভিমান মাখা কথাগুলো শুনে আরো কিছুক্ষণ হেসে নিল। বলল, ইহান মির্জা এসেছে, চলো, অপেক্ষা করছে তোমার জন্য। আজ অফিস থেকে জলদি ফিরে খুব শাসন করব প্রীতমকে, খুব। চলো এখন। বিয়ে কোনো শোধবোধ খেলা না, তা ইনশিরাহ বিনোদের স্বামীন খুব ভালো করেই জানে। বিয়ে একটি বাস্তবতা। বিয়ের বিভিন্ন সংজ্ঞা রয়েছে এক একজনের কাছে। মঈনের সাথে ইনশিরাহর বিবাহিত জীবনের আজ 11তম দিন। এই কদিনে রোবট কন্যা ইনশিরাহ মঈনের সাথে সহজ না হলেও মঈন আর তার এই সংসারটার সাথে সহজ ঠিকই হয়েছে। বড্ড বেশি সহজ হয়েছে। সবখানে অবাধ বিচরণ তার। সকাল 9টার কাছাকাছি যখন ইনশিরাহর আজ এই সময়ে ঘুম ভেঙেছে। অবশ্য ইদানিং এমন হচ্ছে, সে জগিংয়ে যাচ্ছে না। এমনিতেই ইনশিরাহর বিয়ের পরপর খুব বেশি অলস হয়ে গিয়েছে। সারাটা দিন ঘুম পেতেই থাকে তার। এত ঘুমায় তবুও ঘুম পরিপূর্ণ হয় না। এর কারণ ইনশিরাহর অজানা। ইনশিরাহ মনে মনে ভাবে আগে সে হয়তো ঠান্ডা মরা মাছ ছিল, কিন্তু বর্তমানে সে মরা মাছের ফসিল হয়েছে। এটা ইনশিরাহর সত্যিকারের অনুভূতি নিজেকে নিয়ে।
ঘুম থেকে উঠে মঈনকে কোথাও পেল না। মঈন অফিসে। ইনশিরাহুর এক মগ কড়া কফি খাওয়ার জন্যে মনটা আঁকুপাকু করছে। বুয়া আসেনি তখনও। ইনশিরাহু দেখলো টেবিলে ব্রেকফাস্ট রাখা। কেবিনেটে কোথাও কফির ক্যানটা খুঁজে না পেয়ে ইনশিরাহু মঈনকে মেসেজ করলো। মইন, কফির ক্যান? খানিক বাদে মঈনের রিপ্লাই এলো, থার্ড ক্যাবিনেটে। তুমি উঠেছো? খেয়েছো? না, খাবো। জবাব ছিল এতটুকুই। সে পাল্টা জিজ্ঞেস করলো না মঈন খেয়ে গিয়েছে কিনা। মঈনের চোখে লাগে বইয়ের এমন আচরণ, পরক্ষণেই মানিয়ে নেয়। আলোর ফোন আসে ইনশিরাহুর ফোনে। আজকাল মাম্মার ফোন পেলেই ইনশিরাহু আতঙ্কিত হয়ে পড়ে। ভদ্রমহিলা ভীষণ জ্বালাতন করে ইনশিরাহুকে। সারাক্ষণ মঈনের জন্য এটা করবে ওটা করবে, এমন কেন করলে? মঈনকে জানিয়েছো? হ্যান ত্যান মাথা খারাপ করে দেয় পুরো। ইনশিরাহু কলটা রিসিভ করে হাই তুলতে তুলতে বলল, গুড মর্নিং মাম্মা। ঘুমোচ্ছে নাকি? হ্যাঁ, ওই আর কি। মইন অফিসে, তুমি এখন ঘুম থেকে উঠলে? ও কি খেয়ে গিয়েছে? খেয়েছে, দেখছি তো টেবিলে ব্রেকফাস্ট। দেখছি তো মানে? তুমি জানো না? জানতেও চাওনি? ইনশিরাহু একটা লম্বা শ্বাস ফেলে বলল, মাম্মা, সে অকারণে না খেয়ে কেন থাকবে? শারীরিক মানসিকভাবে সুস্থ একজন লোক, নিশ্চয়ই খেয়েছে, রোজই তো খায়। এটা জানতে চাওয়ার কি আছে ঘটা করে? আলো যেন তেলে বেগুনে জ্বলে উঠল মেয়ের এমন গা ছাড়া আচরণে। রাগ দেখিয়ে বলল, এটা জানতে চাইলে তো তোমার খুব কষ্ট হয়ে যাবে না? আমার যেমন কষ্ট হয় না তোমার পাপার খাবার দাবারের খোঁজ নিতে? তোমার মেজো মায়ের হয় না? তোমার ছোট মায়ের হয় না? হয় বলো? ইনশিরাহু হাই তুলতে তুলতে বলল, ক্ষমা চাইছি মাতা, আমি এক্ষুনি জানতে চাইছি। কল কেটে ইনশিরাহু মঈনকে মেসেজ করলো। মইন, আপনি খেয়েছেন? মেসেজটা দেখে মঈন কিছুক্ষণ চেয়ে রইল স্ক্রিনে। ঠোঁটের কোণে ফুটে উঠল তার অস্পষ্ট হাসির রেখা। দ্রুত আঙ্গুল চালিয়ে লিখল জি। ইনশিরাহু তখন তাদের বার্তালাপের স্ক্রিনশট নিয়ে আলোকে পাঠিয়ে দিয়ে নিচে দুষ্টুমি করে লিখে দেয়, মাতা দেখুন, আপনার জামাই খেয়েছে। দেখেছেন মাতা? সে খেয়েছে। আপনি খুশি হয়েছেন মাতা? আমি জিজ্ঞেস করেছি আপনার জামাইকে। আপনার জামাই আসলেই খেয়েছে। এই দেখুন প্রমাণ। আপনি খুশি হয়েছেন? আপনার হৃদয় প্রশান্ত হয়েছে মাতা? আপনার আদরের জামাই খেয়েছে মাতা। পরপর মেসেজ দিতেই থাকে ইনশিরাহু আলোকে। আলো মেয়ের আচরণে বিরক্ত হয়ে ফোন অফ করে বসে থাকে চুপচাপ। মাম্মা যে তার আচরণে ক্ষেপে গিয়ে অফলাইনে গিয়েছে তা ইনশিরাহু জানে। ইনশিরাহু হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ে একা একা। ইদানিং গরম পড়ছে খুব। দুপুর বেলাতে ইনশিরাহু ঝিমুনির মতন এসে যায়। দুপুরে ঘুমিয়ে যায় সে। ভ্যাকুম ক্লিনারের বিকট আওয়াজে ইনশিরাহুর তন্দ্রা ভাব কাটে। ঝুমঝুমির মা ঘর পরিষ্কার করছিল। ইনশিরাহু উঠে ঘর থেকে বেরিয়ে তাকে ডাকতে ডাকতে তার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, বুয়া, কিছু জামা কাপড় ধুতে হবে, লন্ড্রিতে নিয়ে যেও। ঝুমঝুমির মা ইনশিরাহুকে সমীহ করে যদিও, তবে তার স্যারের পাশে এই ম্যাডামকে তার পছন্দ হয়নি। এত ভালো মানুষ ফরাজি স্যার, অথচ এই ম্যাডাম স্যারের প্রতি কত উদাসীন। যেটুকু সময় ঝুমঝুমির মা এই কটেজে থাকে এসব তার চোখে পড়ে। স্বামী সারাদিন কাজ শেষে বাড়িতে আসলে তাকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়েও সাধে না ম্যাডাম। খাবার খেতে গেলে স্যারের কি লাগবে না লাগবে তাও খোঁজ নেয় না। আর পোশাকের ছিঁড়ি দেখেও ঝুমঝুমির মায়ের বিরক্ত ধরেছে ম্যাডামের ওপর। রূপ ছাড়া এই মেয়ের কোনো গুণই নেই স্বামীর সংসার করার। মোট কথা, স্যার বউ হিসেবে তার অযোগ্য মেয়েকে পছন্দ করেছে, এতটুকুই বোঝা যায়। ইনশিরাহুর বলল, শুনেছ কি বললাম? জামা কাপড় ধুতে হবে, দিয়ে এসো লন্ড্রিতে। ঝুমঝুমির মা মাথা নেড়ে বলল, যে আচ্ছা। একটু থেমে অনেকটা সাহস করে ঝুমঝুমির মা আজ বলল, একটা কথা বলবো ম্যাডাম? হ্যাঁ অবশ্যই। একটু বউ মাইশের মতন জামা কাপড় পইরা সাইজা গুজা থাকলে কি হয় ম্যাডাম? এতে স্বামী কত খুশি হয় জানেন? ইনশিরাহু তাকিয়ে আছে। যদিও তার বিরক্ত লেগেছে কথাটাই, তবুও সে কিছু বলল না ঝুমঝুমির মাকে। সে হেল্পিং হ্যান্ডের কখনো কথা শোনায় না, চড়া গলায় কথা বলে না তাদের সাথে। ঝুমঝুমির মা বলতে লাগলো, এই বয়সটাই তো সাজন গোজনের। সাজবেন, স্বামীর সাথে সকাল্লাত করবেন, তারে বেশি বেশি
আঁচলে বাঁধবেন, সম্পর্ক তাগা মোটা করবেন, যেন 100 জনের টাইনেও এই টাগা ছিঁড়তে না পারে। ইনশিরাহ এবার আরো বেশি বিরক্ত হলো। একটা লম্বা শ্বাস ফেলে বলল, হয়েছে বলা, এখন প্লিজ কাপড়গুলো নিয়ে যাও। ঝুমঝুমির মা বলতে লাগলো, আর তাছাড়া এই পোশাক পইরা থাকেন, কোনটা স্যার কোনটা ম্যাডাম সেটাই তো ফারাক করবার পারি না। ইনশিরাহ শীতল চোখে তাকিয়ে বলে, এসব পুরুষদের পোশাক তোমাকে কে বললো? মেয়েদের পোশাক মানে শাড়ি আর থ্রি পিস, এটা বাংলাদেশের কোন সংবিধানে লেখা আছে? একটু থেমে ইনশিরাহ বলতে লাগলো, আমার দিকে ভালো করে তাকাও, দেখো আমার লজ্জাস্থান দেখা যাচ্ছে, স্তনের ভাঁজ বোঝা যাচ্ছে? যাচ্ছে না। এই পোশাকটা সুন্দর করে সভ্যতা বজায় রেখে আমাকে কভার করেছে, এবং এটা খুব আরামদায়ক একটা পোশাক, এটা কোনো খারাপ কিছু নেই, বোঝা গিয়েছে? ঝুমঝুমির মায়ের মুখ থমথমে হয়ে যায়। ইনশিরাহ বলতে থাকে, ক্যাবিনেট খুলে দেখো ঝুমঝুমির মা, সব ময়লা কাপড় রাখা আছে, নিয়ে যাও। এত কথা বলো না, আমার মাথা ধরেছে। শেষবারের মতো বলে ইনশিরাহ মিঠিকে নিয়ে পেছনের বারান্দায় চলে যায় উত্তপ্ত দুপুরে হাওয়া খেয়ে তার মেজাজটা ঠান্ডা করতে। ঝুমঝুমির মা ক্যাবিনেট খুলল ইনশিরাহর। পোলো সব টি শার্ট, ট্রাউজার, জিন্স, নাক সিটকিয়ে ঝুমঝুমির মা সেগুলো হাতে নিতে নিতে বিড়বিড় করে বলল, জমানাই এমন, সহজ বান্দার কপালে কি বোঝ উঠলো, সুন্দরী দেখা বিয়া করতে নাই। হঠাৎ থেমে গিয়ে ঝুমঝুমির মা কেবিনেট চোখ বোলালো। পুরো কেবিনেট ভর্তি ইনশিরাহর পোশাক, সালোয়ার স্যুট আছে, শাড়ি আছে, পাশে কিছু ধোয়া টি শার্ট আর ট্রাউজার সেটও রয়েছে ইনশিরাহর। হুট করে ঝুমঝুমির মায়ের মাথায় একটা কুবুদ্ধি চেপে বসে। সে কিছুক্ষণ হেসেও নেয়, তারপর এক এক করে ইনশিরাহর ধোয়া পোশাকগুলো ধুতে নিতে চলে যায়, পরার জন্য রেখে দেয় শাড়িগুলো। ইনশিরাহ ঘরে ঢুকে গোসলের জন্য প্রস্তুতি নিয়ে ক্যাবিনেটের সামনে দাঁড়িয়েই চেঁচিয়ে উঠল। ঝুমঝুমির মা ছুটে এলো। সে বহু কষ্টে তার হাসি চেপে রেখেছে। ইনশিরাহ ফোঁসফোঁস করতে করতে বলল, আমার পোশাক কোথায়? আপনি না কইছিলেন ধুইতে, সব তো লন্ড্রিতে দিয়া দিছি ম্যাডাম। সব মানে? সব? আরো জোরে চেঁচালো ইনশিরাহ। ঝুমঝুমির মা কাছু মাছু মুখ করে মাথা ঝাঁকায়, পরপর বলে, কাল সকাল সকাল দিয়া যাইব নে। কাল সকালে মানে? এখন আমি কি পরবো? একটা সালোয়ার স্যুটও রাখোনি, তুমি কি কানে কম শোনো? কি করে এত বড় ভুল হলো? ঝুমঝুমির মা বলল, যে ম্যাডাম কানে একটু কম শুনি। একদিন ঝুমঝুমির বাপে মেজাজ দেখাইয়া ডাইন কানে একটা চটকানা মারছিল, সেই দেখা কানে কম শুনি। ইনশিরাহ বিরক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে শাড়িগুলোর দিকে তাকিয়ে। ঝুমঝুমির মা শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে কিছুক্ষণ হেসে বলে, ও তো কত সুন্দর সুন্দর শাড়ি ম্যাডাম, ওইখান থেকে একটা পরেন। রীতিমতো গা জ্বালা করছে ইনশিরাহর। বলল, সে আমি বুঝবো, তোমার সব গোছানো হয়ে গেলে ঝুমঝুমির জন্য খাবার নিয়ে চলে যাও। যে আচ্ছা ম্যাডাম। পৈশাচিক হাসি হেসে ঝুমঝুমির মা চলে যায়। ইনশিরাহ লটকানো মুখ নিয়ে বিছানায় বসে পড়ে চুপচাপ। গরমে ঘেমে গা চুলকাচ্ছে। গোসল করতে হবে, কিন্তু গোসল করে সে পরবেটা কি? শাড়ি? ইনশিরাহ আরও কিছুক্ষণ বসে থেকে একটা লম্বা শ্বাস ফেলে ফোনটা হাতে নিয়ে ইউটিউবে শাড়ি পরার একটা টিউটোরিয়াল দেখলো। মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না সে। কিভাবে ধরবে, কিভাবে পেঁচাবে, সব যেন মাথার ওপর দিয়ে চলে গিয়েছে। আর কুচি ফেলবে কিভাবে? একটা সময় বিরক্ত হয়ে ইনশিরাহ ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে বলে, বাল, পরবো না শাড়ি, পরবই না। অতপর ধীর পায়ে হেঁটে সে মঈন ফরাজির কাবার্ডের কাছে যায়। কলিং বেল চাপার দীর্ঘ সময় পরেও যখন ইনশিরাহ দরজা খুলছিল না, মঈন তখন পাসওয়ার্ড দিয়ে ঘরে ঢুকলো। ওয়াশরুমে পানি পড়ার শব্দ, তার মানে ইনশিরাহ ওয়াশরুমে। মঈন আজ এক ফাঁকে চলে এসেছে লাঞ্চ করতে। এটা তার জীবনে প্রথম হলো, কারণ তার আগে কখনো ফ্যামিলি ছিল না, কোনো কারণ ছিল না 1 ঘন্টার লাঞ্চ পিরিয়ডে অন্ধকার নির্জন কটেজে আসার।
ইউনিফর্মের গলার কাছের বোতাম আলগা করলো মঈন। এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে বিছানায় 2 মিনিট বসে গা জুড়ালো। তারপর উঠে এক গ্লাস ঠান্ডা পানি এনে আবারও বিছানায় বসে পানির গ্লাসে চুমুক দিতেই খট করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ হয়। মঈন মাথা তুলে তাকায় তৎক্ষণাৎ। ইনশিরাহ সাদা রঙের তোয়ালেটা চুলে পেঁচিয়ে হাতে ভেজা জামাকাপড় নিয়ে বেরোতেই মঈনের মুখোমুখি হলো। পানি খেতে থাকা ফরাজি ইনশিরাহর পা মাথা অবলোকন করতেই তৎক্ষণাৎ গোল গোল চোখে চেয়ে রইল ইনশিরাহর দিকে। আবারও চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো ইনশিরাহকে। ইনশিরাহ কিছুটা বিব্রত হলেও নিজেকে সামলে নিয়ে মঈনের দিকে তাকিয়ে ধীর স্থির হয়ে বলল, আসলে বুয়া ভুল করে আমার সবকিছু লন্ড্রিতে পাঠিয়ে দিয়েছে, অ্যান্ড আই হ্যাভ নাথিং টু ওয়্যার। তাই আপনার এই নতুন টি শার্ট আর ট্রাউজারটা নিয়ে নিলাম। আপনার জিনিস না বলে ব্যবহার করায় আপনি বিরক্ত হননি তো? মঈন উঠে দাঁড়ায়। ইনশিরাহ পুরোপুরি নিঃসংকোচ কাটিয়ে চলে যায় বারান্দায় তার ভেজা জামা কাপড় মেলে দিতে। মঈন ঘাড় ঘুরিয়ে দেখছে ইনশিরাহকে। তার হোয়াইট টি শার্ট এবং ব্রাউন ব্ল্যাক ট্রাউজারটা ইনশিরাহর শরীরে। যদিও ইনশিরাহ যথেষ্ট লম্বা, তবে মঈনের XL সাইজের টি শার্টও বেশ বড় লাগছে অমন সুডৌল চিকন শরীরে। আর ট্রাউজার সেটা পায়ের কাছে বেরিয়ে আছে সামনে কিছুটা, কারণ মঈন ইনশিরাহ থেকে 5 ইঞ্চির মতো লম্বা। ইনশিরাহ ঘরে ঢুকলো, মঈনের দিকে তাকিয়ে বলল, আপনি বসুন, আমি টেবিল সেট করছি। আজ হঠাৎ এলেন যে? আপনি বললেন লাঞ্চে আসেন না। প্রশ্নটি করে ইনশিরাহর উত্তরের অপেক্ষা না করে যেতে নিলেই মঈনুর হাত টেনে ধরল। ইসি অবাক হলেও নির্লিপ্ত রইল, চেয়ে রইল মঈনের মুখপানে। মঈন ধীরে ধীরে এক হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে বসলো মেঝেতে। ইনশিরাহর পায়ের কাছ থেকে ট্রাউজারের বাড়তি অংশটুকু ফোল্ড করে দিল। স্বাভাবিক ভঙ্গিতে কাজটা করছে মঈন। লোকটাকে ইনশিরাহ যত দেখছে ততই অবাক হচ্ছে। মুহূর্তে মুহূর্তে চমকে যাচ্ছে সেই লোকটার প্রতিটা আচরণে। মঈন উঠে দাঁড়িয়ে তার নিখোশ কালো বাদামি চোখ দিয়ে ইনশিরাহর চোখে দৃষ্টি স্থির রেখে বলল, এখন থেকে মাঝে মাঝে আসা হবে হয়তো। লাঞ্চ শেষ করে ইনশিরাহকে মঈন ডাকলো ঘরে। তার পেছন পেছন ইনশিরাহ ঘরে ঢুকে দাঁড়িয়ে রইল। মঈন তক্ষুনি অফিসে যাবে। ইউনিফর্মের খুলে রাখা বোতামগুলো লাগিয়ে দিয়ে ইনশিরাহর দিকে ঘুরে তাকিয়ে বলল, ছুটি পেয়েছে। হঠাৎ আবার? অবাক হয় ইনশিরাহ। মঈন বলতে থাকে, এটা আইজিবি স্যারের পক্ষ থেকে আমাদের বিয়ের গিফট। 5 দিনের ছুটি, কোথাও ঘুরতে যেতে চাইলে বলো। ইনশিরাহ তাকিয়ে আছে শুধু। লোকটা পরোক্ষভাবে হানিমুনে যাওয়ার প্রস্তাব রেখেছে, সেটাও ঘুরিয়ে পেঁচিয়ে। মঈনের মুখভঙ্গি স্বাভাবিক, দৃষ্টি অনুসন্ধানী। দেখতে চাইছে, বুঝতে চাইছে ইনশিরাহর মনের কথা। দুজনের সহজ হওয়ার জন্যে এর চেয়ে দারুণ উপায় আর হতেই পারে না। মঈন বোঝে ইনশিরাহ চেষ্টা করছে, তবে পারছে না। মঈনও নিজের পক্ষ থেকে তার সর্বোচ্চ মনোযোগ দিতে চাইলেও এই ছকে বাধা দিনগুলো যথেষ্ট নয়। তাদের আরো সময় চাই। সে সময় শুধু তাদের দুজনের হবে। আগ্রহ নিয়ে মঈন আবারও জানতে চায়, যদি তোমার আপত্তি না থাকে তো? আপত্তি কেন থাকবে ইনশিরাহর? এক লোক তার ইচ্ছেকে দাম দিল এতগুলো দিন, আর এই ইচ্ছেকে অসম্মান করার কোনো কারণ তো ইনশিরাহর নেই। লোকটা অমায়িক। সমস্যাটা ইনশিরাহ সে সহজ হতে পারছে না। সে পারছে না নিজেকে ওই লোকের কাছে তুলে দিতে, যেটা একদিন দিতেই হবে। তালবাহানা করে সিন ক্রিয়েট করে কি হবে? এই সমস্যাগুলো ইনশিরাহর। তার জন্যে এই লোকের এই সম্পর্কের প্রতি যে মনোযোগ, অনুভূতি, তা ফিকে করে দিতে চাচ্ছে না সে। ইনশিরাহ জবাব দিল, আমার অসুবিধা নেই। মঈন সেদিন বেশ ফুরফুরে মেজাজে বেরিয়ে যায় কটেজ থেকে। তখন ইনশিরাহ চুপচাপ বসে থাকে বিছানায়। ফোনটা তুলে নিয়ে সে তারিখ দেখল। তাদের বিয়ের 11 দিন পেরিয়ে গিয়েছে। ইনশিরাহর মনে পড়ল সে 10-12 দিন সময় চেয়েছিল লোকটার সাথে সহজ হতে, তবে এখন দেখল ফলাফল শূন্য। ইনশিরাহ নিজের ওপর রাগ করবে নাকি পরিস্থিতির ওপর সে বুঝতে পারছে না। হঠাৎ দরজায় আওয়াজ হয়। ইনশিরাহ মাথা তুলে দেখল মঈন আবারও ফিরে এসেছে। হন্তদন্ত হয়ে তার দিকে ইনশিরাহ কিছু বুঝে ওঠার আগেই লোকটা তার হাত ধরে হ্যাঁচকা টানে তাকে কাছে নিয়ে তার কপালে চুমু খেয়ে বলল,
একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, তুমি আমার জিনিস না বলে ব্যবহার করে আমি খুব বিরক্ত হয়েছে। এটা তার শাস্তি। তবে মাঝে মাঝে এভাবে বিরক্ত করার অনুমতি দেওয়া হলো। মৃদু হেসে মঈন হন্তদন্ত হয়ে চলে যায়। ঘটনাটা সর্বোচ্চ 5 সেকেন্ড নিয়ে ঘটেছে। ইনশিরাহ দাঁড়িয়ে আছে ঠায়। একটা কথাই তার মাথায় ঘুরছে, লোকটা ভীষণ চালু। ছেলের বোকামি দেখে রাগ বিরক্তি দুটোই ধরে গিয়েছে সাগর ভুঁইয়ার। হাতের কাগজটার দিকে তাকিয়ে চোখের রিডিং চশমাটা তর্জনীর সাহায্যে একটুখানি ঠেলে রাশভারী গলায় বলল, বোকার মতো বলো না। ইউএসএ যাবে না মানে? কি ধরনের পাগলামি এটা? নাইম, আম ওয়ার্নিং ইউ, যা শুরু করছো এসব বন্ধ করো, বুদ্ধিমানের কাজ হবে। কি শুরু করেছি আমি? বুকে হাত বেঁধে টান টান হয়ে দাঁড়িয়ে পড়ল শাইম। ঠান্ডা গলায় জানতে চাইল পাপার থেকে, ইউএসএ যাওয়ার ব্যাপারে আগ্রহ তোমার বেশি ছিল। এখন নেই, ভালো লাগছে না। কাট কাট জবাব শাইমের। সাগর ভুঁইয়া হতাশ। তার সাথে এমন একরোখা আচরণ সে শাইমকে কখনো করতে দেখেনি। আজ রাগঢাক না রেখে সাগর ভুঁইয়া বলেই বসে, মেয়ে দেখবো। কার জন্য? তোমার জন্য। বিয়ে করবে? দরকার নেই, ধন্যবাদ। শীতল জবাবখানা নিক্ষেপ করে হন্তদন্ত হয়ে রুমে ঢুকে শাইন দরজা বন্ধ করে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ বাদে ফোনটা হাতে নিয়ে অনেকটা সংকোচ একপাশে জড়ো করে রেখে কাউকে কল লাগায়। ওপাশের ব্যক্তি কলটা রিসিভ করতেই শাইন ভীষণ অস্থিরতার সাথে গম্ভীর কণ্ঠে বলে, আমাকে কাইন্ডলি ইসির প্রেজেন্ট কন্ট্যাক্ট নাম্বারটা জোগাড় করে দাও। হানিমুন ডেজ অন দ্য গো। সেন্ট মার্টিনে দ্য ওয়াশ শোর রিসোর্টের দুটো কটেজ মঈন ইতিমধ্যেই নিজের নামে বুক করে ফেলেছে। দুটো কটেজ, কারণ তাদের সাথে আরও একটা কাপেল যাচ্ছে, প্রীতম ইনায়া যাচ্ছে। প্ল্যানটা মঈনই করেছিল। প্রীতম আর ইনুকে আমন্ত্রণ জানিয়ে বসে। অবশ্যই এতে ইনশিরাহ খুশি হয় ভীষণ। সব থেকে বেশি খুশি ছিল ইনায়া। একটার পর একটা ঝামেলায় তাদের হানিমুন সমাধিস্থ হয়ে গিয়েছিল। তবে প্রীতম প্রথমেই রাজি ছিল না, কারণ সামনে ইনায়ার মিট। সে আর পেরোনা বহুবার বুঝিয়েও মানাতে পারেনি ইনায়াকে। শেষমেশ ওর জেদের কাছে হার মেনে প্রীতম রাজি হয়েছে। এতে উল্টে বিপত্তি ঘটেছে। ইসমাম ভীষণ খেপেছে মেয়ে জামাইয়ের এমন কাণ্ডজ্ঞানহীনতা দেখে। কদিন পরে ইনুর মেড আর তারা এখন ঘুরতে যাচ্ছে এবং ইসমাম মির্জা দোষ পুরোটাই ফেলেছেন প্রীতমের ঘাড়ে। স্বামী নিয়াসার মির্জা খুব ভোরেই মেয়েকে কল করেছে আজ। আলো এসে দ্রুত তার পাশে বসে পড়ে। ইনশিরাহুর কলটা রিসিভ করতেই শামিন চলদ গম্ভীর কণ্ঠে বলল, কথা শুনছো না কেন? তোমাকে কি বলা হয়েছিল গতকাল আম্মা? মাম্মার ওপর মেজাজ দেখাতে পারলেও পাপার ওপর পারে না ইনশিরাহ। আজ পাপা রাগী রাগী ভঙ্গিতে কথা বলছে যেন। এখন তো মেজাজ একেবারেই দেখানো যাবে না। বিছানার ওপর বসলো ইনশিরাহ। আমতা আমতা করে বলল, পাপা, মেয়েটিকে সাথে করে নিয়ে গেলে কি হবে? শামিন সাথে সাথে জবাব দিল, ওকে নিয়ে যাওয়ার প্রয়োজন নাই। ওই টেক কেয়ার করার জন্য এই বাড়িতে অনেক মানুষ রয়েছে। তোমার বড় দাদান বাড়ি থেকে বেরিয়েছে, তোমার কাছে যাচ্ছে। মিঠিকে ওর সাথে দিয়ে দিও। শামিনের কণ্ঠ আদেশ ধমক দুটোই ছিল। ইনশিরাহ ফোনটা কানে চেপে ধরে শুকনো মুখে ঘরের এক কোণে বসে থাকা মিঠির দিকে চায়। ওপাশে শামিনের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে আলো উঠে দূরে সরে যায়। দূরে গিয়ে মেয়েকে বলে, অবুঝের মতো করবে না। তুমি বাচ্চা মেয়ে তো নও। এই সময়টা দুজনের। তুমি মিঠির টেক কেয়ার করতে গিয়ে মইনকে সময় দিতে পারবে না, ও বিরক্ত হবে। ইনায়া প্রীতম পৌঁছেছে তোমার বাসায়? এক শব্দে জবাব দেয় ইনশিরাহ। ঠিক আছে, সাবধানে থেকো। অনেক আনন্দ করো সবাই। খাওয়া দাওয়ার প্রতি সতর্ক থেকো। ভয়ঙ্কর গরম পড়েছে। মইনকে ফোন দাও এখন। ইনশিরাহ রোবটের মতো উঠে দাঁড়িয়ে বসার ঘরে চলে যায়। মঈন প্রীতমের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছিল তখন। ইনশিরাহ গিয়ে দাঁড়িয়ে পড়ে। মাম্মা, কথা বলবে আপনার সাথে। মঈন ফোনটা নিয়ে নেয়। ইনশিরাহ ঘুরে এসে ঘরে ঢুকে ইনায়ার দিকে হাঁ করে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ইনায়া সকাল সকাল প্রীতমকে নিয়ে এসেছে। এখান থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেবে তারা।
ইনশিরাহর গোছানো ব্যাগেজ খুলে আবারও গোছাচ্ছে ইনায়া। দু কদম এগিয়ে এসে ইনশিরাহ ধমকে বনকে বলে, এই তুই শাড়ি নিচ্ছিস কেন আমার ব্যাগে? আমি নিতে বলেছি? এত পাকামি করিস কেন? ইনায়া আপুর ধমক গায়ে না মেখে বেছে বেছে 3-4টে শাড়ি ওর ব্যাগে ঢুকিয়ে জিপার আটকে উঠে ছুটে যায় ইনশিরাহর ড্রেসিং টেবিলের কাছে। আপুর অর্নামেন্টস কোথায় কোনটা রাখা তা ইনায়া জানে। সেই দুদিন আগে সব গুছিয়ে দিয়ে গিয়েছে। মঈন এই যাবৎকাল পর্যন্ত ইনশিরাহকে যত অলংকার উপহার দিয়েছে সব কিছু ইনায়া ইসির ব্যাগে পড়ল। ইনশিরাহ কোমরে হাত বেঁধে দাঁড়িয়ে গম্ভীর হয়ে বলল, ওসব পরবো না আমি, অযথা নিচ্ছিস। ইনায়া যেন শুনছেই না। সবকিছু গুছিয়ে নিয়ে সে বড় মাকে ভিডিও কলে দেখালো সবটা। ইনশিরাহ একটা পিঙ্ক লং শার্ট আর হোয়াইট প্যান্ট পরেছে, একটা স্কার্ফ পেঁচিয়েছে মাথায় রোদ থেকে বাঁচতে, আর একটা সানগ্লাস। এতটুকুই সাজ। ওদিকে ইনায়া একটা লং ফ্রক পরেছে এবং ইচ্ছে মতো সেজেছে সে। ছবি ভালো আসতেই হবে যে। আলোরা 3-2 মেয়ের হানিমুন লুক দেখে ওপাশে বসে হাসছে। আচমকা আলোর হাত থেকে ইসমাম মির্জা এসে ফোনটা কেড়ে নিয়ে কটমট দৃষ্টিতে ইনায়ার দিকে তাকিয়ে বলে, সাথে করে বই নিয়েছো তুমি? ইনায়ার মুখটা তৎক্ষণাৎ পাংশু বর্ণের হয়ে যায়। আলো ইসমামের হাত থেকে ফোনটা নিয়ে কল কেটে ইসমামের দিকে তাকিয়ে বলে, হানিমুনেও মেয়েটা বই নিয়ে যাবে। এবার তো তুমি বাড়াবাড়ি করে দিলে ইসমাম। ওদের 9টায় ফ্লাইট। ঠিক সকাল 7:30 নাগাদ ইহান গিয়ে মিঠিকে নিয়ে আসে মঈনের কটেজ থেকে। এয়ারপোর্ট পৌঁছতেই কিছুটা সময় লেগেছিল ওদের। রাস্তায় জ্যাম থাকার কারণে গরমে জ্যামে আটকে 2 বোনের বিধ্বস্ত অবস্থা হয়ে গিয়েছিল। ফ্লাইটে 1.25 ঘন্টা পুরোটাই ক্লান্তিতে ইনশিরাহ ঘুমিয়েছে। কিছুটা আত্মগরিমা, কিছুটা আত্মমর্যাদায় পরিপূর্ণ পাখির মতো হালকা শরীরটা কাত হয়ে কখন মঈনের কাঁধে রেখেছে সে খবর কি রেখেছে কেউ? শুধু মঈন রেখেছে। প্রীতম ইনুর 1.25 ঘন্টা কেটেছে গল্প করে, সেলফি তুলে। ইনশিরাহর কাটলো ঘুমিয়ে, আর মঈনের কেটেছে সব থেকে দারুণভাবে। কাঁধে ইনশিরাহর মাথাটাকে ঠিকঠাকভাবে রেখে বলিষ্ঠ এক হাতে আগলে রেখেছিল। মাতাল ঘুমে ইনশিরাহ কিছুই টের পায়নি তা। মাথার স্কার্ফটাকে একটানে মঈন খুলে দিয়েছিল। সিল্কি চুলগুলো ছড়িয়ে পড়েছিল মুখে। সুযোগ সন্ধানী চালু লোক ফরাজি আঙ্গুলের দুষ্টুমিতে মেতেছিল একা একা। দুষ্টের মতন হাসছিল ঠোঁট টিপে। ইনশিরাহ জানে না, টের পায়নি। রোজ রাতে সে ঘুমিয়ে গেলে মঈন এটা করে। রোজ রাতে একটা রাতও বাদ যায়নি। ফরাজি এতটাও ভদ্রলোক নয়। এই মেয়েটা ঘুণাক্ষরেও টের পায়নি এখনো। ফরাজি ভীষণ সুযোগ সন্ধানী। ঘুমন্ত মেয়েটিকে বরাবর তার কাছে আদুরে লাগে। এই পানপাতার মতো স্নিগ্ধ ঘুমন্ত মুখটা দেখলেই তার আদর করে দিতে ইচ্ছে হয়। সে আদরের নাম ভয়ঙ্কর আদর। কক্সবাজার পৌঁছে তারা আধা ঘন্টার জন্য বিশ্রাম নিল। ইনশিরাহ ঘুমে টলছিল তখনও। তার এত কেন ঘুম আসে সে জানে না। মঈন শক্তপোক্ত বইয়ের ভাঙাচোরা অবস্থা দেখে বলল, এখন অনেকটা জার্নি বাকি। ইনশিরাহ গা ঝাড়া দিয়ে হাতস্থ হয়। সেখানে তারা হালকা নাস্তা খেয়ে আর থামে না। ওখান থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল যখন তখন দুপুর 12:30টার কাছাকাছি। এই গরমের মৌসুমটাতে সেন্ট মার্টিনের ওপর থেকে মহা সমারোহে ঝক্কি চলতেই থাকে। তাতে কিছুটা অবদান রাখতে মির্জাবাড়ির 2 মেয়ে জামাই তাদের হানিমুন সারতে এলো। কোরাল দ্বীপের কাছাকাছি বিলাসবহুল একটি রিসোর্টের 2টি কটেজ 2 জোড়া কপতির দখলে। প্রীতম আর ইনায়ার কটেজটা মঈন ইনশিরাহর কটেজ থেকে কিছুটা দূরে। এই রিসোর্টটা সেন্ট মার্টিনের সব থেকে প্রসিদ্ধ একটি রিসোর্ট। বিশাল এরিয়া জুড়ে রয়েছে 3টি বাংলো এবং 19টি কটেজ। ছাটখাট ডেকোরেশন, সবকিছুতে রয়েছে রুচিশীলতার ছোঁয়া। বেশ নিরিবিলি পরিবেশ দেখে ইনশিরাহ প্রথমেই মঈনকে ধন্যবাদ দেয়। ব্যাগপত্র রেখে বিশাল বিশাল জানালাগুলো খুলে দিয়ে ইনশিরাহ নরম গদির আরামদায়ক বিছানায় টানটান হয়ে শুয়ে পড়ে। তার মুখে এতক্ষণে স্বস্তির ছাঁট দেখা যাচ্ছে। কটেজের বিছানাটা গোলাকার। ইনশিরাহ সব মিলিয়ে দারুণ লাগছে সবকিছু। উঠে ঘুরে ঘুরে সব দেখছে। দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে মঈন দেখছে ইনশিরাহকে। এটা ছিল হানিমুন স্পেশাল কটেজ।
তাদের জন্য কর্তৃপক্ষ ফুল দিয়ে সাজিয়ে রেখেছিল ঘরটা। মেঝেতে লেখা লাভ বার্ডস। মঈন হাসলো মুচকি করে তা দেখে। ইনশি রাহুর দিকে ঘুরে তাকিয়ে বলল, আমরা লাভ বার্ডস এসে? ইসি চুপচাপ বসে আছে। মঈন বলল, নই, তবে অ্যারেঞ্জ বার্ডস? কর্তৃপক্ষকে বলা উচিত। ইনশিরাহু ফিক করে হেসে ফেলে মঈনের এই কথাটাতে। তারপর মুখটা ঘুরিয়ে নেয়। মঈন গিয়ে বিছানায় শুয়ে পড়ে, গা জড়িয়ে নেয়। ইনশিরাহু ব্যাগের কাছে বসে পড়ে। ব্যাগ খুলে সে খুঁজে খুঁজে সাদা রঙের একটি কুর্তি নিল। এটা মাম্মা কিনে দিয়েছিল এই বছর মার্চে। এটা সে কি মনে করে ব্যাগে নিয়েছে সে জানে না। ভীষণ সুন্দর একটি ইন্ডিয়ান কুর্তি, সিম্পল ডিজাইনের। আজ ইনশিরাহু এটা পরবে বলে ঠিক করেছে। সমুদ্রের সাথে এই পোশাকটা মিলে যাচ্ছে যেন। গোসল শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে তাড়াহুড়ো লাগিয়ে ইনশিরাহু ভেজা চুলগুলো হেয়ার ড্রায়ারের সাহায্যে শুকিয়ে নিচ্ছিল। ওরা আজ সমুদ্রে নামবে না, খাওয়া দাওয়া করে সৈকতে ঘুরবে শুধু। মঈন কটেজের বারান্দায় ছিল এতক্ষণ, যেখান থেকে সমুদ্র দেখা যায়। কক্ষের ভেতরে ইনশিরাহুর অস্তিত্ব টের পেয়ে সে ভেতরে এলো। সাদা রঙের কুর্তি পরিহিতা ভেজা চুলের ইনশিরাহুকে তাড়িয়ে তাড়িয়ে দেখছিল সে। মঈন কক্ষের ভেতরে চলে আসায় ইনশিরাহু হাত বাড়িয়ে শিফনের সাদা ওড়নাটা গলায় জড়ালো। সে যে পোশাকটা পরে আছে এই পোশাকটা বড্ড গা লাগানো, বেশ বড় গলা, বুকের কাছটা খুব চোখে লাগছে। ওড়না পরতেই হবে। মঈনের চোখে ইনশিরাহুর চোখাচোখি হতেই ইনশিরাহু চোখ নামিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। পরপর বলে, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? মঈন ফিচেল হাসে। ইনশিরাহুর কাছে গিয়ে ওর কনুই চেপে ধরে খানিকটা কাছে এনে জড়ানো গলায় বলে, কেন, লজ্জা লাগছে? ইনশিরাহু চুপ হয়ে যায়। মঈন তার কোনোই ছাড়ছে না। এখানে এসে লোকটা ভীষণ সাহসী হয়ে উঠেছে। ইনশিরাহু টের পেল হঠাৎ। মঈন রোবটিক মুখভঙ্গির বদলে দেখতে পায় মেয়েটির সংকোচ। হুট করে ইনশিরাহুকে ছেড়ে দিয়ে মঈন ব্যাগ থেকে নিজের পোশাক বের করে নিতে নিতে বলল, স্বামী হবার ৩৩তম শর্ত হলো বউকে যখন মারাত্মক সুন্দর লাগবে তখন তার থেকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকা। নিঃশ্বাস নেওয়া যাবে না। যখন মনে হবে দম বন্ধ হয়ে যাচ্ছে তখন নিঃশ্বাস নিতে হবে। সেটাই করছিলাম। ইনশিরাহু চোখ তুলে তাকায় মঈনের দিকে, অস্ফুটে বলে, স্বামী হবার প্রথম ৩২টা শর্ত কি কি? তোয়ালে এবং পোশাক নিয়ে ওয়াশরুমের দিকটাতে যেতে যেতে মঈন বলল, জানি না, ধীরে ধীরে একটা একটা করে বানিয়ে নেব। ইনশিরাহু কোনো নড়চড় না করে দাঁড়িয়ে থাকে। দরজায় টোকা পড়ে তখন। ইনায়া গোসল করে সেজে গুজে একেবারে পটের বিবি, একটা লাল শাড়ি পরেছে মিষ্টি মেয়েটা। ওদেরকে ডাকতে এসেছিল সে। ইনশিরাহুকে দেখেই প্রথমে নাক সিটকালো সে। তারপর শুরু করলো আর এক ঝামেলা। ইনশিরাহুকে শাড়ি পরতেই হবে, না পরলে চলবে না। ইনশিরাহু ধমকে যাচ্ছে বোনকে, কোনো কাজ হচ্ছে না। ইনায়া জেদ ধরে বলে, একটা দিনের জন্য আপু, আই বেগ ইউ। কত প্ল্যান করে এসেছি। দুই বোন যার যার বরকে নিয়ে ছবি তুলবো আপু, তারপর গ্রুপ ফটো তুলে একটা অ্যালবাম বানিয়ে ফেলবো। আচ্ছা সন্ধ্যার দিকে না হয় খুলে ফেলো প্লিজ আপু। রীতিমতো মাথা ধরে ছুলে পড়ল ইনায়া নাছোড়বান্দা। বোনের বাচ্চামি বিরক্ত লাগছে, আবার বোনের জন্যে মায়াও লাগছে ইনশিরাহুর। মেয়েটা সবকিছু নিয়ে খুব শৌখিন। এতটুকু বাচ্চা মেয়ে গুছিয়ে সংসার করছে, পড়াশোনা করছে। তার মতো মরা মাছের ফসিল তো নয়। বোনের প্রতি দরদ দেখে ইনশিরাহু একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে, হালকা দেখে একটা পরিয়ে দে। ইনায়ার ঠোঁট ছুঁড়ে বিশ্বজয়ের হাসি। মঈন তখনও ওয়াশরুমে। এদিকে ইনায়া চোখের পলকে একটা কমলা রঙের শিফন জর্জেট শাড়ি পরিয়ে দেয় ইনশিরাহুকে। ফুল স্লিভ কমলা রঙের ব্লাউজের ওপর আঁচল টানতেই আভিজাত্যের ঝলকানি খেলে গেল ইনশিরাহুর সৌন্দর্যে। ইনায়া ৩ বার মাশাআল্লাহ বলে আপুকে জড়িয়ে ধরে আহ্লাদ করলো। ইনশিরাহু হাসছে বোনের কাণ্ড দেখে। ইনশিরাহুকে শাড়ি পরিয়ে ইনায়া প্রীতম রেডি হয়েছে কিনা সেটা দেখতে বেরিয়ে যায়। ওয়াশরুম থেকে তখনও অবিরত কলকল আওয়াজ ভেসে আসছে। মঈনের জন্য অপেক্ষা করতে করতে ইনশিরাহু কিছুক্ষণ বসে, কিছুক্ষণ উঠে দাঁড়িয়ে থাকে। খানিক বাদে ধীর পায়ে হেঁটে সে আয়নার সামনে দাঁড়ায়। এই সৌন্দর্য, এই স্নিগ্ধতা
ওই রূপ যেন আরো চোখে বিঁধে যেতে চাইছে। ফ্যালফ্যাল করে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে ইনশিরাহ। সে এতটাই সুন্দর, এই রূপ সত্যিই তার। এই রংটা মঈনের প্রিয় নাকি? এই শাড়িগুলো মঈন কিনে দিয়েছে। শাড়িটা বড্ড আরামদায়ক, হালকা, তাই অস্বস্তি কম হচ্ছে তার। ধীরে ধীরে ইনশিরাহ নিজের গলায় হাত রাখে। হঠাৎ তার মনে হলো গলাটা কেমন খালি লাগছে। একটা হালকা গয়না, যেমন চেন, পরলে মন্দ হয় না। হুট করে নিজের সৌন্দর্য বাড়িয়ে নেওয়ার ঝলক চেপে বসলো। হঠাৎ কেমন অন্য এক ইশারায় অর্নামেন্টস বক্সটা বের করে হাতাতে লাগলো। হঠাৎ তার মনে পড়ে যায় মঈনের বলা কথাটি, এটা তখন পড়বে যখন মনে হবে এর চেয়ে সুন্দর কোনো অলংকার হতেই পারে না। দ্রুত হাতে সেই লকেটটাই ইনশিরাহ তুলে নিল। তাই তো, এই এত অর্নামেন্টসের মধ্যে এটাই সব থেকে সুন্দর। এমনিতেই মঈনের পছন্দ ইউনিক। মঈনের কিনে দেওয়া প্রতিটি জিনিস ভীষণ 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 সুন্দর, রুচিশীল। অসুবিধা হচ্ছে ইসি সেসব পরতে পারে না। লকেটটা নিয়ে সে আয়নার সামনে গিয়ে লকেটটা গলায় পরল এবং সাথে সাথে তার এটাই মনে হলো, এই লকেটটা না থাকলে এই মেয়েলির সাজ তার সম্পূর্ণই অসম্পূর্ণ থাকতো। হট করে ওয়াশরুমের দরজা খুলে যায়। ইনশিরাহ আয়নাতেই তাকিয়ে আছে। মঈন যখন বেরোলো, ইনশিরাহকে দেখে ওখানেই থমকালো তার পা। মঈন কিছুক্ষণের জন্যে ভেবেছে সে ভুল দেখছে। তারপর যখন সত্যিটা বুঝতে পারলো, তখনও নড়ল না জায়গা থেকে। ইনশিরাহ এই লোকটার দৃষ্টিতে দৃষ্টি মেলাতে পারে না। এটা খুব অবাক লাগে তার। এই লোকটার দৃষ্টিতে কিছু একটা থাকে যার মোকাবেলা করা সম্ভব নয়। পা মাথা অদ্ভুত অনুভূতিতে ছেয়ে যায়। মঈন চেয়ে চেয়ে দেখছে বউকে। গলায় তার দেওয়া লকেট, অতি দামি পাথরটি জানালা থেকে আসা সূর্যের আলোতে ঝলকানি দিয়ে উঠেছে। মঈন ওই গলার দিকে তার অসহায় দৃষ্টি নিক্ষেপ করে। এমন সৌন্দর্য তার সামনে আর সে পরম আবেগ নিয়ে ছুঁতে পারছে না। দ্য পুয়ার ফরাজি ইজ অ্যান ওরশিপার অফ হার মিস্টেরিয়াস বিউটি, কথাটা মঈন একটু বেশিই থমকেছে। ইনশিরাহ বলল, ওরা অপেক্ষা করছে, চলুন। মঈন ইনশিরাহর থেকে চোখ নামিয়ে অস্ফুটে বলল, আই এম রেডি, তুমি ক্যামেরা নিও, ছবি তুলবো। ইনশিরাহ দাঁড়িয়ে পড়ে মঈনের দিকে ঘুরে তাকিয়ে থাকে সে কিছুক্ষণ। তারপর অস্পষ্ট হেসে ক্যামেরা নিয়ে বেরিয়ে যায়। খাওয়া দাওয়া সেরে ওরা দুই জুটি সমুদ্র সৈকতে ঘুরতে বেরিয়েছে। তখন সময়টা সন্ধ্যার কাছাকাছি। ইনায়ার জোড়াজুড়িতে সবাইকে রিসোর্টের বিচ ছেড়ে পাবলিক বিচে আসতে হয়েছে। ওরা কিছু ছবি তুলল। কিছুক্ষণ ঘোরাঘুরির পরে প্রীতম ময়ূর ইনশিরাহর দিকে তাকিয়ে বলল, আপু এবং ভাইয়া, ইনু তখন থেকে রাখাইন পল্লীতে যাবে বলে আবদার করছে। আপনারা এদিকটায় ঘুরুন, আমি আর ইনু আসছি। মঈন ইনশিরাহর হেসে ওদের সম্মতি দিল। ইনু বোকার মতো তাকিয়ে আছে সে কখন প্রীতমের কাছে রাখাইন পল্লীতে যাওয়ার জন্য আবদার করেছে। সে বুঝতে পারছে না। ওরা মঈন ইনশিরাহকে সৈকতে ফেলে কিছুটা দূরে আসতেই ইনায়া বলল, তুমি মিথ্যে বললে কেন? আর রাখাইন পল্লীতে যাবেই যখন, আপু ভাইকে ইনভাইট করলে না কেন? কেমন অসামাজিক মানুষ তুমি। প্রীতম হেসে ইনুর মাথায় একটা মৃদু চাপড় মেরে বলল, স্টুপিড। আপু ভাইয়ের প্রাইভেসি বলতে একটা ব্যাপার আছে, ওদেরকে একটু একা ছেড়ে দেওয়া উচিত নয়? ভাইয়া ইনশিয়ার হাতটাও ধরতে পারছে না আমাদের সামনে। ইনায়া হাসলো, বলল, তাই তো, আমি কি বোকা দেখলে? আমি ভাইয়াকে সুযোগ না দিয়ে আপুর হাত ধরে হাঁটছিলাম। আমি এত আহাম্মক কেন? ভাইয়া আমাদের সাথে নিয়ে এসে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। দাঁত বের করে হাসছে ইনায়া। প্রীতম হেসে ইঁদুর কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে হাঁটতে লাগলো। প্রসঙ্গ পাল্টে বলল, আর সবচেয়ে বড় কথা, আমাদের তো একটু প্রাইভেসির দরকার নাকি? আমাদের প্রথম হানিমুন। লজ্জায় আতিশয্যে ইনুর গাল দুটো লাল লাল হয়ে গেল। বলল, ছাড়ো, লোকজন দেখছে তো। প্রীতম হাতের বাঁধন আরো শক্ত করে বলল, দেখুক, শ্বশুর ইসমা মির্জা আর সম্বন্ধী ইরফান মির্জা ব্যতীত এই প্রীতম কাউকে পরোয়া করে না। হাসিতে ফেটে পড়ে ইনু। প্রীতমও তার সাথে যোগ দেয়। দুই আম্মা সৈকতে দাঁড়িয়ে খিলখিল হাসিতে খুনসুটিতে মত্ত হয়ে যায়।
এখানে কেউ নেই তাদের বিরক্ত করার। আজ মন ভরে আহ্লাদ করবে ইনু প্রীতমের সাথে। স্বামীর সাথে আহ্লাদীপনায় শ্রেষ্ঠ আহ্লাদী হিসেবে গিনেস বুকে নাম লেখাবে ইনায়া মির্জা। হ্যাংলামি করে ওরা এই সৈকতের সবাইকে বিরক্ত করে ফেলবে। সবাই বাবা গো মা গো বলে দৌড়ে পালিয়ে যাবে সৈকত থেকে। সৈকত ওদেরকে একা ছেড়ে দেবে। কথাগুলো একে অপরকে বলে হাসতে হাসতে গড়াগড়ি। ইনায়া প্রীতম হাসি থামিয়ে বলল, ভালোবাসি শত্রুর বোন। ইনায়া হাসতে হাসতে জবাব দেয়, ভালোবাসি পাপার মিনমিনে শয়তান জামাই। প্রীতমরা দূরে যেতেই মইন ঠিকই ইনশিরাহর ডান হাতটা ধরল আলতো করে। ইনশিরাহ চুপচাপ মইনের পায়ে পা মিলিয়ে হাঁটছিল। সন্ধ্যা হতে না হতেই সৈকতে ভিড় বাড়তে শুরু করেছে। মইন আশেপাশে তাকিয়ে বলছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, অথচ ওয়েদার ট্র্যাকার কিছুই জানায়নি। ওদের দুজনকে একটা কল করি। ইনশিরাহ বাধা দিয়ে বলল, ওরা এতটাও ছোট নয়, বৃষ্টি হলে সামলে নেবে নিজেদেরকে। ইনুটা বিয়ের পর থেকে প্রীতমের সাথে একটু ঘুরতে পারেনি, ওরা আনন্দ করুক। ইনশিরাহ ফোনটা রেখে ইনশিরাহর ডান হাতটা আবারও ধরে বলল, ঝাউবন যাবে? ইনশিরাহ মাথা নাড়ায়। কোরাল দ্বীপ থেকে আধা কিলোমিটার পূবে ঝাউবন। দিনের বেলা থেকে রাতের সময়টিতে লোকসমাগম বেশি থাকে বলা যায়। বৃষ্টির তোয়াক্কা না করে মইন ইনশিরাহ এলো। আবহাওয়াটা চমৎকার, মনে হচ্ছে মেঘের দলা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে, অথচ পড়ছে না। ইনশিরাহ শাড়ির কুচি সামলে হাঁটছে মইনের পাশাপাশি। হঠাৎ একটি ফাঁকা জায়গা দেখে মইনকে বলল, মইন আপনি এখানে দাঁড়ান, আমি আপনার একটা ছবি তুলি। মইন অবাক হয়ে বলল, এই রাতে? ছবিটা অ্যাস্থেটিক লাগবে, রাত তো কি হয়েছে, আপনি দাঁড়ান। আজ ভীষণ সহজ লাগছে ইনশিরাহকে। মইন এক বাক্যে ছবি তোলার জন্য দাঁড়িয়ে যায়। ইনশিরাহ কয়েক মুহূর্ত মইনকে দেখে, ক্যামেরার লেন্সে দৃষ্টি স্থির রেখেই বলল, গলার কাছ থেকে একটা বাটন খুলে দিন মইন। মইন ভীষণ অবাক হয়ে তার শার্টের বাটন খুলে দেয়। ইনশিরাহ বলতে থাকে, হাসুন। মইন হাসলো। ইনশিরাহ ছবি তোলার সময় ভীষণ সিরিয়াস হয়ে যায়। মইনকে বলে, এটা ক্যাবলা ক্যাবলা হাসি মইন, ওই হাসিটা হাসুন। আজ দুপুরে আমাকে ধরার সময় যেভাবে হেসেছিলেন ওটা ভীষণ আকর্ষণীয় ছিল। মইন তাকিয়ে আছে ইনশিরাহর দিকে। ওর কথা শুনে ইনশিরাহ কথাটা বলেই চোখ সরিয়ে নেয়। আমতা আমতা করে বলে, আই মিন ওরকম হাসি সুন্দর। মইন সেরকম আর হাসতে পারছে না, তবে কাছাকাছি হাসতে পারল। ইনশিরাহ তখনই মইনকে ক্যামেরা বন্দি করে। আশেপাশে ভীষণ রকমের ভিড়। ইনশিরাহর হাতে ক্যামেরা থাকলে সে একটু চটপটে হয়ে যায়। মইনের বেশ কয়েকটা ছবি নিল। সৈকতে ঘুরে বেড়ানো পথ শিশুদের খাবার কিনে দিয়ে তাদের ছবি তুলল। সি ফুডের দোকানগুলোতে ঘুরে ঘুরে সেসবের ছবি তুলল। মইন বইয়ের পার্স হাতে নিয়ে তার সেক্রেটারির মতো পেছন পেছন হাঁটছে আর একটি অদ্ভুত মেয়ের সহজ সরল সত্তা উপভোগ করছে। মেঘ দল এবার সিরিয়াস হুঁশিয়ারি দিয়ে দিয়েছে আর কিছুক্ষণ বাদেই ঝাঁপ দেবে তারা। মইন এবার কটেজে ফিরতে চাইল ইনশিরাহকে নিয়ে। প্রীতমরা অনেক আগেই ফিরেছে। এখান থেকে কটেজ যেতে আধা ঘন্টা লাগবে। মইন আশেপাশে একটা রাইডার খুঁজছিল। ইনশিরাহ ঝাউবনের প্রবেশদ্বারে পার্স আর ক্যামেরা হাতে দাঁড়িয়ে। কোনো রাইডার খুঁজে না পেয়ে মইন হতাশ হয়ে সিদ্ধান্ত নিল মেইন রোড পর্যন্ত হেঁটে যাওয়ার। ঠিক তখনই ইনশিরাহর বিকট চিৎকার তার কর্ণগোচর হয়। আশপাশটা ইনশিরাহর চিৎকারে কেমন গুমট ভাব ধারণ করলো মুহূর্তেই। ইনশিরাহর থেকে মইনের দূরত্ব 2 মিনিটের। মইন দৌড়ে 12 সেকেন্ডের মধ্যে ইনশিরাহর কাছে পৌঁছে ইনশিরাহকে এক মুহূর্তে অবলোকন করে। ইনশিরাহ তার গলায় হাত রেখে হাঁপাচ্ছে। মইন একটুও দেরি না করে ইনশিরাহর কাছে গিয়ে ওর গলায় হাত ছোঁয়ালো। গলার লকেটটা কেউ ছিনিয়ে নিয়ে ঝাউবনের দিকে ছুটেছে। মইনের চোখ মুখ মুহূর্তেই শক্ত হয়ে ওঠে। ইনশিরাহকে রেখে সেও ঝাউবনের দিকে ছুটতে শুরু করে। ইনশিরাহ ভীষণ আতঙ্কিত হয়ে মইনকে পেছন থেকে ডাকতে ডাকতে ছুটে যায়। মইন, ইট ক্যান বি ডেঞ্জারাস, প্লিজ যাবেন না। আই এম ওকে না, চলুন ফিরে যাই।
ওদের গোলাযোগের আওয়াজ পেয়ে টুরিস্ট পুলিশের দুজন লোক একইভাবে ছুটতে থাকে ঝাউবনের দিকে। লোকজন দাঁড়িয়ে ওদের ছোটাছুটি দেখছে। কেউ কেউ বলার চেষ্টা করছে লোকটা কোন দিকে ছুটেছে। আধো অন্ধকারে ক্ষিপ্র গতিতে ছুটে মঈন কিছুটা ভিতরে যাওয়ার পরেই লোকটার নাগাল পেল। চারপাশের কিছু লোক টের পেয়ে ছিনতাইকারী লোকটিকে আটকে ফেলেছে সুকৌশলে। মঈন গিয়ে এক থাবায় লোকটার কলার ধরে হ্যাচকা টানে ওকে বালির মধ্যে ফেলে শুরুতেই দুগালে দুটো ঘুষি মেরে দিল। পুলিশ গিয়ে মঈনকে টানছে। ইনশিরাহ পৌঁছিয়েছে সেকেন্ড 3 পরেই। ক্যামেরা আর পার্স হাতে এলোমেলো শাড়িতে হাঁপাচ্ছে সে। মঈন দুটো ঘুষি মেরে শান্তি পেল না, পরপর আরও কয়েকটা লাগিয়ে দেয়। ইনশিরাহ ভীষণ ঘাবড়ে গিয়ে চেঁচিয়ে বলে, ছেড়ে দিন, উঠে আসুন মঈন। টুরিস্ট পুলিশের লোক মঈনকে তখনও টানছে। মঈন এবার তার পা দিয়ে একটা লাথি বসিয়ে গর্জে উঠে বলে, আমার বউয়ের লকেট দে। ভীষণ ভয়ঙ্কর শোনালেও সে গর্জন। ইনশিরাহ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মঈন এক প্রকার অস্থির হয়ে উঠে হাতাহাতি শুরু করে দিয়েছে ছিনতাইকারী লোকের পকেটে। লোকটা এত মার খেয়ে কেঁদে ফেলেছে, হাঁপাতে হাঁপাতে বলল। লোকটা নিজেও নিজের শরীর হাতাহাতি করছে, তবে লকেটটা খুঁজে পাচ্ছে না। মঈন আবারও কলার চেপে ধরে বলে, দেখুরি। ধস্তাধস্তিতে বালিতে পড়ে গিয়েছে লকেটটা। নাক বেয়ে রক্ত ঝরছে আহত লোকটার। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে লকেট উদ্ধার হতেই মঈন শেষ বারের মতো একটা ঠাঁটিয়ে চড় মারল লোকটাকে। টুরিস্ট পুলিশ ছিনতাইকারী লোকটাকে ঘাড় ধরে টানতে টানতে নিয়ে যাওয়ার পরপর জায়গাটা ফাঁকা হতে শুরু করলো। মঈন গা ছাড়তে ছাড়তে উঠে দাঁড়ায় লকেটটা নিয়ে। ইনশিরাহ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। মঈন উঠে দাঁড়ানোর সাথে সাথে ইনশিরাহ গম্ভীর হয়ে চেঁচালো, আপনি পাগল? এটা কি ছিল? এখানে যদি কোনো লোক না থাকতো, যদি আশেপাশে পুলিশ না থাকতো? ওরা গ্যাং নিয়ে চলে, জানেন না? এমন হটকারিতার মানে কি? আমি বললাম আমি ঠিক আছি, তবুও। আর এই লকেট, এটা কি অনেক দামি? না তো।